হাই ভিউয়ার্স, আপনার লেখা কি ক্লাস 3, 4, 5 এর বোর্ড বইয়ের লেখার মতো? যদি এরকম হয়ে থাকে অবশ্যই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আবার আপনার লেখা যদি ছোট ছোট বাক্যর মতো হয়, বিশেষ করে ইংরেজির বাক্যগুলো, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন। কারণ এই ভিডিওটি যদি দেখেন আপনি জানতে পারবেন কিভাবে ছোট বাক্যকে বড় করা যায়। কারণ আপনি যদি ছোট ছোট বাক্য লেখুন তাহলে আপনি কিন্তু কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে আপনি টিকে থাকতে পারবেন না। ওকে, তো আমার অভিজ্ঞতা আলোকে আমি আপনাদের জন্য কিছু টেকনিক বানিয়েছি, যে টেকনিকগুলো ইউজ করলে আপনার রাইটিং স্কিলটা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে পারে। তো এটা আমি ফ্রিতে কোর্সটা করাচ্ছি। যারা ফ্রিতে কোর্সটি করছেন বা কোথায় আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে এটা আপনার লাভ হবে। এই রাইটিং স্কিলে মোটামুটি যেগুলো কঠিন গ্রামার রয়েছে এগুলো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনার লেখাটা অন্যদের চেয়ে আলাদা করবেন, সেই ব্যাপারটা আসলে আমি রাইটিং স্কিলে শিখাবো। গতানুগতিক সাবজেক্ট সিঙ্গুলার হলে বারবের সাথে এস বাই এইসব নির্মমানের গ্রামার মানে সবাই জানে, ওই ধরনের গ্রামার আমি আপনাদেরকে এখানে শেখাবো না। এখানে শেখাবো যেগুলা আমরা জানি কিন্তু ইউজ করতে পারি না, বা আমরা জানি না যেগুলা ইউজ করব। ওকে, যেমন কমপ্লেক্স সেন্টেন্স আমরা পড়েছি, ন্যারেশন আমরা পড়েছি, ইনভার্সন অফ ওয়ার্ডস পড়েছি, প্যারালাল স্ট্রাকচার পড়েছি, কিন্তু আমরা ইউজ করতে পারি না বা অনেকে পড়েন নাই। তো এই ধরনের কঠিন টার্ম গুলা যদি আমরা শিখে অ্যাপ্লাই করি রাইটিং এ, তাহলে অন্যদের চেয়ে আলাদা হবে। কেন অন্যদের চেয়ে আলাদা করতে যাচ্ছেন? কারণ আমাদের বাংলাদেশে একটি সমস্যা, সেটা হচ্ছে স্টুডেন্ট বেশি, পরীক্ষার্থী বেশি। ওই পরীক্ষার্থী থেকে আপনাকে যখন বাছাই করা হবে অবশ্যই আপনার মধ্যে কোনো না কোনো স্পেশাল জিনিস আছে। তো ওই স্পেশাল জিনিসের মধ্যে আপনাকে স্পেশাল করবে সেটা হচ্ছে রাইটিং স্কিল। ওকে, রাইটিং স্কিল যদি আপনি একটু উন্নত করতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে চলুন আমরা শুরু করি রাইটিং স্কিল প্রথম ক্লাস। তো রাইটিং স্কিল আমি যে প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেখানের মধ্যে আমি সর্বপ্রথম আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ছোট বাক্যকে বড় করবেন। তো মনে রাখবেন, ছোট বাক্যকে বড় করার অনেকগুলো ফর্মুলা রয়েছে। তবে বেসিক দুইটি ফর্মুলা, একটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর একটি হচ্ছে আপনার ক্লজেস। তো আজকে আমি আপনাকে প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্যে কিভাবে আপনি ছোট বাক্যকে বড় করবেন দেখবেন। আপনি বিভিন্ন বিসিএস প্রশ্নের মধ্যে বা ব্যাংক প্রশ্নের মধ্যে তারা যখন আপনাকে অনুবাদ করতে দেয় তখন বড় বড় বাক্য দেয়। অনেকে বলে যে ভাই বড় বাক্য তো অনুবাদ করতে পারেন। আসলে বড় বাক্য কিভাবে তৈরি হয় সেটা তো আগে জানেন। আগে যদি সেটাই জানেন তাহলে তো আপনি অনুবাদ করতে পারবেন, তাই না? তো আপনি নিজে বড় বাক্য লিখতে পারেন না, যখন বড় বাক্য দেখেন তখন আপনি সেটা অনুবাদ করবেন কিভাবে? ঠিক আছে, তো বড় বাক্য তৈরি হয় আগে বলেছি প্রিপোজিশন ফ্রেজ এবং ক্লজের মাধ্যমে, সাধারণত অন্যান্য ভাবেও করা যায়। ওকে, তো আজকে আমরা শিখবো আগে কিভাবে বড় বাক্য তৈরি করা যায় রাইটিং স্কিল। হ্যাঁ, রাইটিং এর মধ্যে সেটা আমি দেখাবো, আর সেটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজের সাহায্যে দেখাবো। একটা জিনিস আমরা সবাই জানি যে ভার্ব মানে উইদাউট ইউজিং ভার্ব ইউ ক্যান নট মেক আপ আ সেন্টেন্স। আপনি ইংরেজিতে একটি বাক্য তৈরি করতে পারবেন না যদি না আপনি ভার্ব ইউজ করেন। অর্থাৎ একটা বাক্যের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভার্ব। আপনার যদি ভার্ব ঠিক থাকে তাহলে আপনার বাক্যটা ধরে নিতে পারেন 80-90% সঠিক। ওকে, তো আমরা গতানুগতিক প্রায় 98% উপর আমরা যেসব ভার্ব ইউজ করি সেগুলো হচ্ছে দুই প্রকার। অবজেক্ট অনুসারে আমি লিখে দিচ্ছি, আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। অবজেক্ট অনুসারে ভার্ব হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? আমার ক্লাস যারা আগে করেছেন, বিশেষ করে অনুবাদের ক্লাস, তারা ভালোই জানেন। আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই দুইটা ভার্বের আঙ্গিকে কিন্তু আমরা প্রায় 98% কিন্তু আপনার বাক্য তৈরি করি। হ্যাঁ, আরেক প্রকার ভার্ব আছে যেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়, ওইটা নিয়ে আমি আলোচনা করছি না, ওটা অন্য আরেকদিন আলোচনা করব। কিন্তু 98% বেশি বাক্য আমরা ইউজ করি ট্রানজিটিভ ভার্ব মূল ভার্ব হিসেবে অথবা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে। তো এখন আমরা যদি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলতে পারি তাহলে আমরা বুঝে যাব যে কিভাবে বাক্য বড় করতে হয়। তাহলে ট্রানজিটিভ ভার্ব সেটার সম্পর্কে আমরা একটু জেনে আসি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে। তো অবজেক্ট কিভাবে আপনি চিনবেন সেটার জন্য একটা ফর্মুলা রয়েছে। যারা ব্যাকরণ তৈরি করেছেন তারা বলেছেন যে আপনি যখন কোনো একটি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, আবারও বলছি, কোনো একটি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি আপনি দুইটাই উত্তর পান, দুটাই হচ্ছে আপনার অবজেক্ট। ওকে, একটা হয় বস্তুবাচক অবজেক্ট হবে আর একটা ব্যক্তিবাচক অবজেক্ট হবে।
অর্থাৎ যে ভার্বকে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, যে উত্তরটা পাবেন ওই উত্তরটা হচ্ছে অবজেক্ট এবং ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মানে এখান থেকে আমরা একটি রুলস, একটি সূত্র আবিষ্কার করতে পারি, সেটা হলো প্রত্যেকটা ট্রানজিটিভ ভার্বে একটা না একটা অন্ততপক্ষে একটা হলেও অবজেক্ট থাকবে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট নেই, এটা আপনি মনে রাখবেন। ওকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, সে বিখ্যাত উদাহরণ আই ইট রাইস। ওকে, তাহলে দেখুন আই সাবজেক্ট, আমরা সবাই জানি, ভার্ব ইট আর রাইস হচ্ছে আপনার অবজেক্ট। আর আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার অবজেক্ট, আর ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন ইটটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব সেটা আমরা দেখছি। এখন দেখুন আমি যদি প্রশ্ন করি কি খাই, আমি কি খাই, উত্তর আসবে আমি ভাত খাই। তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করে বস্তুবাচক অবজেক্ট পাচ্ছি, উত্তর পাচ্ছি, ওইটা হচ্ছে আমার অবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট, আর এই ভার্বটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পর পরে অবশ্যই আপনার একটা না একটা অবজেক্ট থাকবে। ওকে, তো বন্ধুরা এই তো গেল আমাদের মূল বিষয়। এবার দেখুন ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া না গেলে তাকে কি বলা হয়, ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। একটা জিনিস দেখুন, আমি উদাহরণ দিচ্ছি, যেমন সে বিখ্যাত উদাহরণ আই গো, আমি যাই। এখন আমি যদি প্রশ্ন করি আমি কি যাই, আমি কাকে যাই, উত্তর পাচ্ছি না, পাচ্ছি না। যদি আমি প্রশ্ন করি আমি কোথায় যাই, তাহলে উত্তর আসতে পারে আমি সেখানে যাই, দেয়ার, অর্থাৎ অ্যাডভার্ব। ওকে, অথবা আমি এরকম লিখতে পারি আই গো টু স্কুল বা ভার্সিটি, আমি স্কুলে যাই। আমি কোথায় যাই, আমি স্কুলে যাই। অর্থাৎ এ ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেন? এ ভার্বের পর অবজেক্ট বসে না, যে ভার্বের পর অবজেক্ট বসে না ওই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পর আমার কি বসে, হয় আমার অ্যাডভার্ব বসবে, না হয় সরাসরি প্রিপোজিশন বসবে। এই জায়গায় আমি লিখে রাখছি, হয় আপনার অ্যাডভার্ব বসাবেন, না হয় সরাসরি আপনি প্রিপোজিশন বসাবেন। এই দুইটা জিনিস আপনার মনে রাখতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি বাক্যটিকে অনেক বড় করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, এবং যারা আমার ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখার আগ্রহ নিয়ে দেখছেন তাদের খাতা কলম নিয়ে বসে যান। যদি খাতা কলম নিয়ে বসে যান তাহলে আপনি সব টপিক গুলো লিখে ফেলতে পারবেন এবং আপনার ভবিষ্যতের জন্য অনেক বেশি কাজের দিবেন। তো বন্ধুরা এখানে আমরা অবজেক্ট অনুসারে যে 98% আমরা বাক্যের মধ্যে যে দুইটি ভার্ব ইউজ করি সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পর আমার অবজেক্ট বসে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো, আর ইনট্রানজিটিভ ভার্বের পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো না। অর্থাৎ সেটার পর ইনট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসানো হয় আমার অ্যাডভার্ব বসবে, না হয় প্রিপোজিশন বসবে। ওকে, তাহলে এবার চলুন আমরা কিভাবে ট্রানজিটিভ ভার্ব ইউজ করে আমি বাক্যকে বড় করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন এখানে। ওকে, দেখুন আমি একটি উদাহরণ নিচ্ছি, আই স্ল্যাপ হার, আমি তাকে থাপ্পড় দিই। ওকে, তাহলে এখানে স্ল্যাপ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট, ভার্বের পরে যা থাকে হয় এটা অবজেক্ট হবে, অ্যাডভার্ব হবে, না হয় প্রিপোজিশন হবে। ঠিক আছে, এখন আমি যদি স্ল্যাপকে প্রশ্ন করি, আমার জানার ইচ্ছা হচ্ছে এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি কিবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে ট্রানজিটিভ, আর না হয় ইনট্রানজিটিভ। আমি প্রশ্ন করি কাকে থাপ্পড় দিই, উত্তর আসবে তাকে থাপ্পড় দিই। ওকে, তার মানে আমার স্ল্যাপটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এখানে হারটা হচ্ছে অবজেক্ট। তো এখান থেকে একটা রুলস আবিষ্কার হয়ে যায়, সেটা হচ্ছে সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে কি অবজেক্ট। এখন এ ধরনের ছোট ছোট বাক্য সবাই লিখতে পারি আমরা, ঠিক আছে, সবাই লিখতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছোট বাক্যকে আমরা বড় করতে পারি না। এটা হচ্ছে প্রবলেম। কিভাবে আমরা বড় করব, ওইটার জন্য আপনার থেকে প্রিপোজিশন ও ফ্রেজের সাহায্য নিতে হবে। আপনি চাইলে ক্লজেরও সাহায্য নিতে পারেন, কিন্তু আমি এখন এই মুহূর্তে এই ভিডিওতে ক্লজ নিয়ে আলোচনা করছি না, আমি প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করছি। এখন যদি আমি এই বাক্যটি, এই ছোট বাক্যটিকে আমি চাইলে এখানে ফুল স্টপ দিতে পারি, কিন্তু ফুল স্টপ দিচ্ছি না, কারণ ফুল স্টপ দিলে আমার লেখাটা ক্লাস 2, 3, 4, 5 এর বোর্ড বইয়ের মতো হয়ে যাবে। তো আমার লেখাটা একটু মান বাড়ানোর জন্য আমার বাক্যটিকে একটু লং তৈরি করতে হবে। ওকে, তো লং তৈরি করার কয়েকটা ফর্মুলা আছে, তার মধ্যে একটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, আপনি প্রিপোজিশন ইউজ করবেন, এরপর নাউন ইউজ করবেন। ওকে, যদি একাধিক নাউন থাকে তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে জানি। ফ্রেজ মানে হচ্ছে শব্দ গুচ্ছ, মানে একাধিক শব্দ। তাহলে এই বাক্যটিকে যদি আমি বড় করতে চাই আমার প্রিপোজিশনের সাহায্য নিতে হবে, এরপর নাউনের সাহায্য নিতে হবে। যদি আরো বড় করতে চাই
আবার প্রিপজিশন আবার নাউন, আবার প্রিপজিশন আবার নাউন, এরকম করতেই থাকবে। আপনি বাক্যটিকে যত বড় করতে চান না কেন প্রিপজিশনাল ফ্রেজের সাহায্যে আপনি বড় করতে পারবেন। প্রিপজিশনাল ফ্রেজ মানে প্রিপজিশন এরপর নাউন। যদি একাধিক নাউন থাকে তাহলে আপনি এটাকে নাউন ফ্রেজ হিসেবে গ্রহণ করতে পারেন। যেমন আমি যদি এই বাক্যটিকে বড় করি প্রিপজিশনের সাহায্যে, তাহলে আমি কি করতে পারি, নিজেকে প্রশ্ন করতে পারি এবং প্রিপজিশন এবং নাউনের সাহায্যে বাক্য শব্দগুলোকে আমি জোড়া দিতে পারি। যেমন আই স্ল্যাপ হার, আমি তাকে থাপ্পড় দিই। আর আমি প্রশ্ন করতে পারি কিসের জন্য তাকে থাপ্পড় দিই, প্রশ্ন কিসের জন্য আমি তাকে থাপ্পড় দিই, তাহলে উত্তর আসতে পারে ফর মিসবিহেভিয়ার। প্রিপজিশন আর নাউন দেখুন আমি লিখছি ফর মিসবিহেভিয়ার অর্থাৎ খারাপ ব্যবহারের জন্য তাকে আমি কি দিই, থাপ্পড় দিই। দেখুন আমি যে বাক্যটিকে ছোট থেকে বড় করলাম প্রিপজিশন আর নাউনের সাহায্যে। এখন আমার ইচ্ছে করতেছে আরো বড় করার জন্য, এই ছোট বাক্যটিকে আরো একটু বড় করার জন্য, তাহলে কিসের সাহায্য নিতে হবে, আবার প্রিপজিশন আবার নাউনে। যেমন ফর মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ারটা কার সাথে করেছে, উইথ প্যারেন্টস, মা বাবার সাথে। হ্যাঁ, তো এখানে একটু দেখুন উইথ হচ্ছে প্রিপজিশন আর প্যারেন্টস হচ্ছে নাউন। তাহলে আমি প্রিপজিশন আর নাউনের সাহায্যে বাক্যটিকে একটু ইনক্রিজ করলাম। আমার ইচ্ছে করতেছে আরো একটু বড় করতে, তাহলে কিসের সাহায্য নিব ভাই এবং বোন, প্রিপজিশন আর নাউনে। তাহলে উইথ প্যারেন্টস কিসের জন্য মিসবিহেভিয়ার করছে, ফর ব্রেকিং মোবাইল, অর্থাৎ মোবাইল ভেঙে ফেলার জন্য আসলে কি করা হয়েছে, মিসবিহেভিয়ারটা করা হয়েছে। কারণ আমি বলতে পারি যে কিভাবে মোবাইলটা ভেঙেছে, আমি দিতে পারি যে আমার বাবার হাতের মাধ্যমে মোবাইলটি ভেঙেছে, তাহলে আমি ইউজ করতে পারি বাই দি হ্যান্ড অফ মাই ফাদার। এখানে দেখুন আমি বাক্যটিকে বড় করছি, বাই হ্যান্ড অফ মাই ফাদার। এখানে বাই হচ্ছে কি প্রিপজিশন, দি হ্যান্ড হচ্ছে নাউন, আবার অফ প্রিপজিশন, আবার মাই ফাদার নাউন। ওকে, তাহলে প্রিপজিশন নাউন দিয়ে দিয়ে আমি কিন্তু বাক্যটিকে কি করছি, বড় করছি। ওকে, আর আমি দিতে পারি এটা কোন জায়গায় আসলে ঘটনাটা সংযুক্ত হয়েছে, মানে কখন আসলে মোবাইলটি ভেঙেছে। তাহলে আমি দিতে পারি অ্যাট দি টাইম অফ ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্ট করার সময় মোবাইলটি ভেঙেছে। এখানে দেখুন অ্যাট দি টাইম অফ ব্রেকফাস্ট, এখানে অ্যাট হচ্ছে প্রিপজিশন, আবার দি টাইম হচ্ছে নাউন, আবার প্রিপজিশন আবার নাউন, অর্থাৎ প্রিপজিশন আর নাউন দিয়ে কিন্তু আমি বাক্যটিকে কি করছি, বড় করছি। তাহলে এটা কোন জায়গায় হয়েছে সেটাও দিতে পারে, অ্যাট দি প্লেস অফ ডাইনিং রুমে মোবাইলটি আসলে কি হয়েছে, ভেঙে গিয়েছে। এখন আমি এখানে সময়টাও কি করতে পারি, অ্যাড করতে পারি। এটা কি সকালে হয়েছে ঘটনাটি, বিকালে হয়েছে নাকি রাতে হয়েছে। ধরুন আমি সকাল, যেহেতু ব্রেকফাস্ট করছে তখন আমি সকাল শব্দটা আনতে পারি। হ্যাঁ, তাহলে ইন দি মর্নিং, তাহলে দেখুন ইন হচ্ছে প্রিপজিশন, দি মর্নিং হচ্ছে নাউন। আমি টাইমটাও সিলেক্ট করতে পারি, অ্যাট 9 AM। এখানে দেখুন অ্যাট হচ্ছে আমার প্রিপজিশন আর 9 AM এটা হচ্ছে নাউন। তো বন্ধুরা এখানে আমার জায়গা কিন্তু নাই, সেই জন্য আমি বাড়াতে পারছি, আর বেশি বাড়ানো তেমন একটা প্রয়োজন নেই। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আই স্ল্যাপ হার, আমি চাইলে এখানে ফুল স্টপ বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ফুল স্টপ বসিয়ে দিই নাই। আমি প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপজিশন নাউন এগুলোর সাহায্যে আমি কি করছি, বাক্যটিকে বড় করছি। এখানে দেখুন ফর মিসবিহেভিয়ার, এখানে আমি প্রিপজিশন নিলাম, এরপর আবার নাউন নিলাম। আবার বাক্যটিকে বড় করার জন্য প্রিপজিশন হিসেবে উইথ নিলাম, আবার নাউন নিলাম, আবার প্রিপজিশন আবার নাউন ফ্রেজ, আবার প্রিপজিশন আবার নাউন, আবার প্রিপজিশন আবার নাউন। এভাবে করতে করতে আমি ছোট বাক্যটিকে আমি কি করলাম, বড় করলাম। কয় লাইনের, 1 2 3 4 5 6 7, প্রায় 7 লাইনের বাক্য করেছি। আমি চাইলে এখানে হাফ লাইনে অফ করে দিতে পারতাম, কিন্তু না, যদি করে দিতাম তাহলে আমার বাক্যটি মান থাকতো না। আমি বাক্যটি মান বাড়ানোর জন্য ছোট বাক্যকে আমি বড় করেছি, লং সেন্টেন্সে পরিণত করেছি। তো লং সেন্টেন্সে পরিণত করার জন্য আমি কিসের সাহায্য নিয়েছি, প্রিপজিশনাল ফ্রেজের সাহায্য নিয়েছি। ওকে, তো বন্ধুরা এই উদাহরণটা আমি দিয়েছি ট্রানজিটিভ ভার্বের উদ্দেশ্য করে। এবার চলুন আমরা ইনট্রানজিটিভ ভার্বের উদ্দেশ্য করে একটি আপনাকে উদাহরণ দেখিয়ে দিই, যে আপনি ইনট্রানজিটিভ ভার্ব যখন ইউজ করবেন তখন কিভাবে আপনি বাক্যটিকে বড় করবেন। তো আশা করি আপনারা আমার ট্রানজিটিভ ভার্ব কিভাবে সাহায্যে, যখন বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকবে তখন আমি কিভাবে বাক্যটিকে বড় করবো, আশা করি এই সিস্টেমটা আপনি শিখেছেন। বিশেষ করে আপনি এই নিয়মটা মনে রাখবেন, এই রুলসটা মনে রাখবেন। ওকে, আমি আরো 2টি রুলস দিব এই ভিডিওর মধ্যে, অবশ্যই এগুলো নোট করে রাখবেন।
সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট। এরপর যদি বাক্য বড় করতে চাই প্রিপোজিশন নাউন, প্রিপোজিশন নাউন, প্রিপোজিশন নাউন করে 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 আপনি বাক্যটিকে কি করবেন, বড় করবেন। তাহলে এবার চলুন আমরা ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে চলে আসি। তাহলে ফ্রেন্ডস চলুন আমরা কিভাবে বাক্যের মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব ইউজ করে বাক্যটিকে বড় করি। তাহলে দেখুন আমি আপনাদেরকে শুরুতে একটি ফর্মুলা বলেছি, যখন আমার ইনট্রানজিটিভ ভার্ব থাকবে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, এরপর অবজেক্ট বসে না, হয় আমার অ্যাডভার্ব বসে না হয় প্রিপোজিশন বসে। ওকে, এই জিনিসটা একটু ভালোভাবে দেখবেন, ইনট্রানজিটিভ ভার্বের পর হয় অ্যাডভার্ব বসে না হয় প্রিপোজিশন বসে। আর আপনি যদি বড় করতে চান তাহলে সেই আগের রুলসটাই অ্যাপ্লাই করবেন, নাউন এরপর প্রিপোজিশন, এরপর নাউন এরপর প্রিপোজিশন করে করে আপনি বাক্যটিকে কি করতে পারেন, বড় করতে পারেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেই বিখ্যাত একটি উদাহরণ, আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই। দেখুন এখানে প্রিপোজিশন আর নাউন অ্যাড করা হয়েছে। ওকে, যদি বাক্যটিকে আরো বড় করতে চাই তাহলে আবার কি করতে হবে, আবার প্রিপোজিশন আবার নাউন নিতে হবে। যেমন আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাই। আমি প্রশ্ন করতে পারি কাদের সাথে যাই, উত্তর আসবে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে যাই। ওকে, তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন আর ফ্রেন্ডস হচ্ছে আমার নাউন। যদি আরো বড় করতে চাই আবার প্রিপোজিশন আবার নাউন। আর ইউনিভার্সিটি যাই কিভাবে যাই আমি, তাহলে বাই কোন একটা ভেহিকলস দিতে পারেন, বাই বাস বা রিক্সা, হোয়াট এভার আপনি যেটা পছন্দ করেন। তাহলে দেখুন বাই বাস, আমি বাক্যটিকে একটু ইনক্রিজ করলাম কিসের মাধ্যমে, প্রিপোজিশন আর নাউনের সাহায্যে। ওকে, যদি আরো বড় করতে চাই তাহলে আমি আবার প্রশ্ন করবো এবং প্রশ্ন করে ওই উত্তরগুলাকে ওই শব্দগুলাকে প্রিপোজিশন এবং নাউনের সাহায্যে অ্যাড করে দিব। তাহলে আমি বাসের মাধ্যমে যাই, আমি প্রশ্ন করতে পারি আমি কোন রাস্তায় যাই, অন দি রোড অফ চকবাজার ইন চিটাগং, আমি সংক্ষেপে লিখলাম সিটিজি। দেখুন এখানে অন হচ্ছে প্রিপোজিশন আর দি রোড হচ্ছে নাউন, আবার প্রিপোজিশন আবার নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, চকবাজার হচ্ছে জায়গার নাম, এটা নাউন, আবার ইন হচ্ছে জায়গার নাম আর দুঃখিত প্রিপোজিশন, আর সিটিজি মানে চট্টগ্রাম হচ্ছে জায়গার নাম, প্রিপোজিশন এরপর নাউন। অর্থাৎ বাক্যটিকে আমি বড় করছি কিসের মাধ্যমে, প্রিপোজিশন আর নাউনের মাধ্যমে, প্রিপোজিশন আর নাউনের মাধ্যমে। আমি বাক্যটিকে আর বড় করছি না, আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে প্রিপোজিশন আর নাউনের সাহায্যে বাক্যটিকে কি করা যায়, বড় করা যায়। যারা জানেন না তাদের জন্য অনেক বেশি সাহায্য হয়েছে, বা যারা জানেন কিন্তু অ্যাপ্লাই করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি সাহায্য করেছে বলে আমি আশা করি। ওকে, তাহলে একটি বাক্য হোক এটা ট্রানজিটিভ ভার্ব থাকুক বাক্যের মধ্যে কিংবা ইনট্রানজিটিভ ভার্ব থাকুক, যে দুটি ভার্ব থাকুক না কেন আমি ট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্ট বসিয়ে প্রিপোজিশন অফ ফ্রেজ দিয়ে দিয়ে বাক্যটিকে আমি বড় করতে পারি। আর যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমি অ্যাডভার্ব কিংবা প্রিপোজিশন বসাবো এরপরে, ভার্বের পরে, এরপর আমি আবার সে আগের সিকোয়েন্সে প্রিপোজিশন নাউন প্রিপোজিশন নাউন প্রিপোজিশন নাউন করে 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 আমি বাক্যটিকে ছোট বাক্যকে বড় বাক্যে রূপান্তর করতে পারবো। ওকে, তো আই হোপ আপনারা বুঝেছেন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে সবাই করবে, আমি জানি অনেকেই করবে, সে হচ্ছে ভাই যে বাক্যকে ছোট থেকে বড় করছেন যে প্রিপোজিশনের সাহায্যে, প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্যে, এটা কি কোনো নিয়ম আছে, কোনো সিকোয়েন্স আছে, কোনো রুলস আছে যে যেটা ব্যবহার করে আমি স্টেপ বাই স্টেপ আগাবো, যে এরকম কোনো নিয়ম আছে কিনা? হ্যাঁ ভাই, নিয়ম আছে। আপনি নিয়ম মেনটেন না করলে কোনো সমস্যা নাই, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট, যারা নিয়ম মানতে চাচ্ছেন বা কোন একটা সূত্র, কোন একটা পদ্ধতি, কোন একটা সিস্টেম মেথডের মাধ্যমে আগাতে চাচ্ছেন যে আমি বাক্যটিকে এই সিস্টেমে এই প্রশ্ন করে আমি বাক্যটিকে বড় করব, তাহলে আমি কিভাবে করব? হ্যাঁ, আপনি যদি বেশি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন, যদি নিয়ম মেনটেন করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটা রুলস তৈরি করা আছে এবং আমি সেটা আপনাকে এখন দেখাবো। ওকে, তো আশা করি এরপরে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি এখন থেকে রুলসটা অ্যাপ্লাই করার পর থেকে আপনি ছোট বাক্যকে বড় বড় বাক্যে রূপান্তর করতে পারবেন। ওকে, তাহলে রুলসটা কি সেটা আমি লিখে দিচ্ছি এবং ওই স্টাইলে একটা আপনাকে উদাহরণ দেখাবো, তাহলে আপনার অনেক বেশি লাভ হবে। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনারা একটা জিনিস দেখবেন যে ফরের অনেকগুলো অর্থ হয়, তাই না? ফর মানে কি উদ্দেশ্য বুঝায়, কারণ বুঝায়, জন্য বুঝায়। তো আজকে থেকে আমরা ফরটা ইউজ করব না, ফরের কিছু সিনোনিম ফ্রেজ রয়েছে, প্রিপোজিশন ফ্রেজ রয়েছে, আজকে থেকে আমরা সেগুলো ইউজ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফরের পরিবর্তে আমরা এই ফ্রেজগুলো ইউজ করতে পারি, যেমন ফর দি শেক অফ,
ফর দি পারপাস অফ, ইন অর্ডার টু, তারপর বাই ডিন্ট অফ, অন দি গ্রাউন্ড অফ, ইন দি ফর্ম অফ, এই টাইপের আমরা কি ইউজ করতে, অথবা আমরা ইউজ করতে পারি যে লুক ফরওয়ার্ড টু, এই টাইপের উদ্দেশ্য বুঝাতে বা কারণ বুঝাতে বা জন্য বুঝাতে আমরা এই ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি। তো আজকে থেকে যখন আপনি ফর দেখবেন তখন আপনি ফর ইউজ না করে এই ধরনের ফ্রেজ গুলো ইউজ করবেন। যদি করেন আপনার বাক্যটা একটু দেখতে বড় হবে আর কি। যদি বাক্য বড় হয় তাহলে আপনার মার্কসটা বড় হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলুন আমি আপনাকে একটা সিস্টেম বা মেথড শিখিয়ে দিই, যে মেথডে আপনি প্রশ্ন করে করে বাক্যটিকে বড় করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদের সুবিধার কারণে একটি পদ্ধতি, একটি সিস্টেম আপনাদেরকে এখানে লিখে দিয়েছি, যে সিস্টেম অনুসরণ করে আপনি বাক্যটিকে কি করতে পারেন, বড় করতে পারেন। তাহলে দেখুন আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, এরপর আমি একটা উদাহরণ দেখিয়ে দিব, এরপর আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন যে সূত্রটা ব্যবহার করে আপনি ইংরেজি বড় বাক্য তৈরি করতে পারছেন কিনা। প্রথমে একটু লক্ষ্য করুন যে এখানে আমি সাবজেক্ট দিয়েছি, আপনি শুরুতে চাইলে সাবজেক্ট দিতে পারেন। এরপর আপনি ভার্ব ট্রানজিটিভ ভার্ব হোক বা ইনট্রানজিটিভ ভার্ব হোক, যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আপনি দুইটা অবজেক্ট ইউজ করতে পারেন, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তো আপনি অবজেক্ট ইউজ করতে পারবেন না। ওকে, তাহলে এখানে অবজেক্ট আপনি সর্বোচ্চ দুইবার ইউজ করতে পারেন, একটা হচ্ছে অবজেক্ট 1 আর একটা হচ্ছে অবজেক্ট 2। আমি আপনাদেরকে বলেছিলাম ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে দুইটি প্রশ্ন করা হচ্ছে, একটা হচ্ছে কাকে আর একটা হচ্ছে কি দ্বারা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি অবজেক্ট পাবেন। আর আপনি যদি কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনি অবজেক্ট 1 মানে ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন। ওকে, কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি অবজেক্ট 1 মানে ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন। আর যদি ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করেন এবং যে অবজেক্টটি পাবেন সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এবং সেটাকে অবজেক্ট 2 হিসেবে আমি এখানে আখ্যায়িত করেছি। ওকে, তাহলে আপনি এখানে অবজেক্ট দুইটা ইউজ করতে পারেন, একটা হচ্ছে কাকে দ্বারা আর একটা হচ্ছে কি দ্বারা। এই দুইটা দ্বারা যদি প্রশ্ন করেন যে উত্তরটা পাবেন তাহলে সেগুলো হচ্ছে আমার কি অবজেক্ট। ওকে, তো প্রথম অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, কাকে দ্বারা প্রশ্ন করবেন, আর দ্বিতীয় হচ্ছে বস্তুবাচক, কি দ্বারা প্রশ্ন করবেন। ওকে, আচ্ছা, এরপর আপনি যদি বাক্যগুলাকে বাড়াতে চান তাহলে আপনি এই সিকোয়েন্সটা কি করতে পারেন, মেনটেন করতে পারেন। যেমন এখানে ডিরেকশন 1, ডিরেকশন 2, ম্যানার 1, ম্যানার 2, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। ওকে, তাহলে দেখুন এখানে ডিরেকশন 1, ডিরেকশন 2 বা এই যে সিকোয়েন্সটা আমি এখানে আপনাকে দিয়েছি ওইটা মেনটেন করা জরুরি না, যদি মেনটেন করতে পারেন তাহলে ভালো, আর যদি মেনটেন করতে না পারেন তাহলে তেমন একটা সমস্যা না, কারণ আপনার মূল সমস্যা হচ্ছে ভার্ব যদি ঠিক থাকে আপনার অন্যান্য গুলো আপনি এলোমেলো ভাবে প্রিপোজিশন ফ্রেজের সাহায্যে বসাতে পারেন, কিন্তু আপনার ভার্ব যদি ঠিক না থাকে তাহলে এগুলা ঠিক মতো বসিয়ে কোনো লাভ হবে না। ওকে, তো যারা একদম পারেন না বা যারা প্রশ্ন করে করে উত্তর বের করতে পারেন না, অনেক সমস্যার সম্মুখীন হন, তাহলে তাদের জন্য আসলে এই ফর্মুলাটা দেওয়া হয়েছে। আর যারা পারেন তাদের কোনো সমস্যা নেই, যারা পারেন না তাদের জন্য আসলে এই ফর্মুলাটা দেওয়া হয়েছে। ওকে, তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম অবজেক্ট পর্যন্ত, এখন আমি বাকিগুলো আপনাকে কি করে দিব বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডিরেকশন 1 মানে হচ্ছে কোথা হতে, কোথায় থেকে। আপনি যদি পুরো ভার্বকে, পুরো সাবজেক্ট ভার্ব অবজেক্টকে একসাথে যদি প্রশ্ন করেন কোথায় হতে, এবং আপনি যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে ডিরেকশন 1। ওকে, আর ডিরেকশন 2 মানে হচ্ছে কোন দিক থেকে। ডিরেকশন 2 মানে কোন দিক থেকে, আপনি যখন ভার্বকে প্রশ্ন করবেন কোন দিক থেকে তখন যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে আমার কি ডিরেকশন 2। এখানে আপনি যে কোনো একটার উত্তর পাইলে বসাতে পারেন অথবা দুইটার উত্তর পাইলেও বসাতে পারেন, যদি কোনোটার উত্তরও না পান তাহলে না বসালে কোনো সমস্যা নাই, আপনি পরের প্রশ্ন দিয়ে পরের ম্যানার বা পিটি আর দিয়ে প্রশ্ন করবেন। ওকে, তাহলে দেখুন M1 M2, M মানে হচ্ছে ম্যানার। ওকে, এখানে M1 দ্বারা বোঝানো হচ্ছে যে কিভাবে ভার্বকে আপনি কিভাবে দ্বারা প্রশ্ন করবেন যে আনসারটা পাবেন সেটা হচ্ছে আপনার ম্যানার। ওকে, ম্যানার 1। ম্যানার 2 দ্বারা হচ্ছে আপনি যখন প্রশ্ন করবেন কার সাথে, ভার্বকে যদি প্রশ্ন করেন কার সাথে, যে আনসারটা পাবেন সেটা হচ্ছে আমার কি ম্যানার 2। আপনি এখানে আনসার পেতেও পারেন নাও পেতে পারেন, যদি পান তাহলে বসিয়ে দিবেন, যদি না পান তাহলে সামনের দিকে আগাবেন। ধরুন আপনি ম্যানার 1 বা 2 কোনো প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না তাহলে আপনি সামনের দিকে আগাবেন, যে পি মানে প্লেস, মানে কোথায় দ্বারা যদি আপনি প্রশ্ন করেন যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে প্লেস, বাড়ির জায়গা। আর টি মানে হচ্ছে সময়, কখন দ্বারা যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি সময়ের অবস্থানটা বের করতে পারবেন। আর মানে হচ্ছে রিজন, কারণ, আপনি কারণ মানে কেন দ্বারা যদি প্রশ্ন করেন ভার্বকে তাহলে আপনি একটা উত্তর পেতে পারেন, যদি পান তাহলে আপনি বসিয়ে দিবেন।
ওকে, আর যদি না পান তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটা একটা সিকোয়েন্স আর কি। সাবজেক্ট ভার্বের পর আপনি অবজেক্ট বসাতে পারেন দুইটা, অথবা ডিরেকশন টু দুইটা বসাতে পারেন, ম্যানার দুইটা বসাতে পারেন, MTR এটা আপনি মুখস্থ রাখতে পারেন যে অবজেক্ট, ডিরেকশন, ম্যানার, MPTR প্লেস টাইম রিজন, প্লেস টাইম রিজন। ওকে, তো এই ধরনের সিকোয়েন্স আপনাকে লিখে দেওয়া হয়েছে। এই ধরনের সিকোয়েন্স আপনি প্রশ্ন করে করে উত্তর পাবেন, আর উত্তরগুলো আপনি বসিয়ে দিবেন। ওকে, যেগুলো উত্তর পাবেন না সেগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজনে আপনি পরের ধাপে চিন্তা করবেন। তাহলে আমি আপনাদেরকে একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যে উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটার অ্যাপ্লাই করাটা কতটুকু জরুরি। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট 1 2। অবজেক্ট 1 হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট 1, ব্যক্তিবাচক অবজেক্ট লিখে ফেলতে পারেন। ওকে, আর ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করেন যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কি অবজেক্ট 2। ওকে, আর হচ্ছে ডিরেকশন 1, ডিরেকশন 2। আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন বা পুরো বাক্যকে যদি প্রশ্ন করেন কোথায় হতে, তাহলে আপনি ডিরেকশন 1 পাবেন। ওকে, আর যদি ডিরেকশন 2 আপনি পাবেন, প্রশ্ন করবেন কোন দিক থেকে। ভার্বকে যদি প্রশ্ন করেন কিংবা পুরো বাক্যকে প্রশ্ন করেন কোন দিক থেকে, যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে ডিরেকশন 2। এরপর ম্যানার 1। ম্যানার 1 হচ্ছে কিভাবে দ্বারা প্রশ্ন করলে, আপনি পুরো ভার্বকে বা পুরো বাক্যটাকে প্রশ্ন করবেন কিভাবে দ্বারা। আর ম্যানার 2 দ্বারা প্রশ্ন করবেন কার সাথে, পি প্লেস, ওয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করবেন, টি মানে টাইম কখন, ওয়েন দ্বারা প্রশ্ন করবেন, আর মানে হচ্ছে রিজন কেন, ওয়াই দ্বারা প্রশ্ন করবেন। অর্থাৎ এরকম প্রশ্ন করে করে আপনি উত্তর পাবেন, আর উত্তরগুলোকে আপনি গ্র্যাজুয়ালি প্রিপোজিশন ফ্রেজের সাহায্যে বসিয়ে দিবেন। তাহলে আপনার বাক্যটি ছোট থেকে অনেক বেশি বড় হবে। ওকে, তাহলে দেখুন আমি একটি উদাহরণ নিচ্ছি। প্রথমে একটা সাবজেক্ট নিচ্ছি। সাবজেক্ট হচ্ছে কি উই নিলাম, একটা ভার্ব নিলাম সিলেক্ট, সাবজেক্ট আর ভার্ব। ওকে, এখন আমার এই ভার্বকে আমি প্রশ্ন করব কাকে বা কি দিয়ে। যদি উত্তর পাই তাহলে আমি এগুলো বসিয়ে দিব। ওকে, তাহলে আমি প্রশ্ন করতে পারি কাকে সিলেক্ট করা হয়, কাকে সিলেক্ট করা হয়। আমি উত্তর দিতে পারি যে তাকে সিলেক্ট করা হয়, বা সাব্বিরকে সিলেক্ট করা হয়, বা সাকিবকে সিলেক্ট করা হয়। যে কোনো একজনের নাম আপনি বসাতে পারেন। তার মানে আমি এখানে উত্তর পাচ্ছি, এটা ট্রানজিটিভ ভার্বের মধ্যে আছে। তাহলে উই সিলেক্ট হিম, আমরা তাকে সিলেক্ট করি। এটা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করে। আমার তো অবজেক্ট 1 পেলাম, এবার অবজেক্ট 2 পাই কিনা দেখি। আমরা কি সিলেক্ট করি, উত্তর আসতে পারে আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করি, বা আপনি নেতা হিসেবে, লিডার হিসেবে সিলেক্ট করি, যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে পারি। তাহলে উই সিলেক্ট হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করি। ওকে, তাহলে বন্ধুরা চলুন এবার আমি সিরিয়ালে আগাবো। এখানে ডিরেকশন 1 আর ডিরেকশন 2। আমি ডিরেকশন 1 মানে কি কোথা হতে, কোথা হতে, আর ডিরেকশন 2 মানে হচ্ছে কোন দিক হতে। তো আমি প্রথমে ডিরেকশন 1 দিয়ে পুরো বাক্যকে প্রশ্ন করি, কোথায় হতে তাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করা হয়। তাহলে এখানে আমি যদি আনসার হিসেবে আনি যে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে বা আমাদের ফ্যাকাল্টি যত স্টুডেন্ট আছে সেখানের মধ্যে হতে তাকে কি করা হয়, সিলেক্ট করা হয়। তাহলে আমি সেটা লিখতে পারি যে অ্যামাং, প্রিপজিশনের সাহায্যে অ্যামাং দি স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। ওকে, তাহলে আমি এখানে ডিরেকশন 1 এর আনসারটা পেলাম। ডিরেকশন 2 মানে কি কোন দিক থেকে। আর আমি যদি প্রশ্ন করি কোন দিক থেকে তাকে ক্যাপ্টেন সিলেক্ট করা হয়, এটা হয়তো উত্তর পাওয়া যাবে না, বা উত্তর দিলেও মানসম্মত হবে না। তাহলে আমি ডিরেকশন 2টা বাদ দিলাম। ওকে, এখানে আমি ডিরেকশন 2টা বাদ দিলাম, এটার আনসারটা আমি পাচ্ছি না। আমি এবার সামনে আগাবো। সামনে হচ্ছে কি ম্যানার 1। ম্যানার 1 মানে হচ্ছে কিভাবে তাকে আমরা সিলেক্ট করেছি। ম্যানার 1 মানে হচ্ছে কিভাবে দ্বারা প্রশ্ন করব, কিভাবে আমরা তাকে সিলেক্ট করেছি। আমি আনসার হিসেবে দিতে পারি তাকে আমরা ভোটের মাধ্যমে সিলেক্ট করেছি। তাহলে বাই প্রিপজিশনের সাহায্যে, প্রিপজিশন ফ্রেজের সাহায্যে, বাই ভোটিং। ওকে, তাহলে বাই ভোটিং অর্থাৎ ভোট দেওয়ার মাধ্যমে তাকে আমরা কি করেছি, সিলেক্ট করেছি। তো এবার দেখুন ম্যানার 2। ম্যানার 2 মানে কি বলেছি, কার সাথে বা কিসের সাহায্যে, কাদের সাহায্যে। তাহলে আমি প্রশ্ন করতে পারি যে কাদের সাহায্যে আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করেছি। হয়তো উত্তর হিসেবে আমরা এটা দিতে পারি যে শিক্ষকদের, সিনিয়র শিক্ষকদের সাহায্যে, আমাদের ফ্যাকাল্টির সিনিয়র শিক্ষকদের সাহায্যে আমরা তাকে কি করেছি, ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করেছি। অর্থাৎ M2 প্রশ্ন করলে আমরা এই উত্তরটা আনতে পারি। তাহলে আমরা দিতে পারি উইথ দি হেল্প অফ, দেখুন আমি এখানে প্রিপজিশনের সাহায্যে বড় করছি, উইথ দি help of senior teacher of our
ফ্যাকাল্টি। ওকে, তাহলে দেখুন আমি M2 এর আনসারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এতটুকু আমার আনসার শেষ। এবার আমি PTR এর প্রশ্নগুলো করে করে আনসার নিব এবং এগুলো প্রিপজিশনাল ফ্রেজের সাহায্যে বসিয়ে দিব। পি মানে হচ্ছে প্লেস, প্লেস মানে হচ্ছে জায়গা। আমি যদি কোথায় দ্বারা প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার প্লেস। ওকে, তাহলে আমরা তাকে কোথায় সিলেক্ট করেছিলাম, তাহলে আমরা দিতে পারি ডিপার্টমেন্টে, আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে তাকে সিলেক্ট করেছিলাম। তাহলে অ্যাট দি প্লেস অফ আওয়ার ডিপার্টমেন্ট। ওকে, তাহলে আমি পি এর আনসারটা পেলাম। এবার টি, টি মানে হচ্ছে সময়, তাকে কখন আমরা সিলেক্ট করেছি। হয়তো আমরা বলতে পারি জানুয়ারি মাসের 1ম তারিখে তাকে আমরা সিলেক্ট করেছি, অথবা মে মাসের মার্চ মাসের শুরুর দিনে বা প্রথম দিনে আমরা তাকে সিলেক্ট করেছি। অর্থাৎ টি মানে হচ্ছে টাইম, আমি টাইমটা বসাচ্ছি অন দি ফার্স্ট ডেট। এখানে দি বসাতে হবে, যেহেতু ফার্স্ট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো থাকলে দি বসাতে হয়। হ্যাঁ, অন দি ফার্স্ট ডেট অফ মে। ওকে, তাহলে মে মাসের 1ম তারিখে আমরা তাকে কি করেছিলাম, সিলেক্ট করেছি। ওকে, তাহলে আমাদের সর্বশেষ রয়েছে আর। আর মানে কি বলেছিলাম, রিজন। রিজন মানে কেন, কোথা, কেন। আমি যদি ওয়াই দ্বারা প্রশ্ন করি, কেন দ্বারা প্রশ্ন করি পুরো বাক্যটাকে, ভার্বটাকে, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা আমরা রিজন হিসেবে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের বাক্যটা বড় হবে। তাই আমি প্রশ্ন করতে পারি কেন আমরা তাকে সিলেক্ট করেছি, তাহলে কি উদ্দেশ্যে আমরা তাকে সিলেক্ট করেছি। হয়তো উত্তর আসতে পারে যে ক্লাসের দেখাশোনা করার জন্য, স্টুডেন্টদের দেখাশোনা করার জন্য, ক্লাসের কাজকর্মগুলোকে দেখাশোনা করার জন্য, কেয়ার নেওয়ার জন্য আমরা তাকে সিলেক্ট করেছি। তাহলে আমরা দিতে পারি ফর দি পারপাস অফ। ওকে, কিসের জন্য আমরা সিলেক্ট করেছি, ফর দি পারপাস অফ টেকিং কেয়ার অফ দি ওয়ার্ক। কার ওয়ার্ক, অফ ক্লাস, ক্লাসের কাজ। ওকে, ফুল স্টপ বসিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন সিরিয়ালি আমি যে প্রশ্নগুলা, যে ধাপগুলো আপনাদেরকে দিয়েছি, এখানে জাস্ট একটা প্রশ্নের উত্তর আমি পাই নাই, আর বাকিগুলো প্রশ্ন উত্তর পেয়েছি। ঠিক তদ্রুপ আপনি যে টপিকস এর উপর লেখুন না কেন, আপনি এভাবে প্রশ্ন করবেন এবং এভাবে আপনি জোড়া দিয়ে দিয়ে, প্রিপজিশনাল ফ্রেজের সাহায্যে জোড়া দিয়ে দিয়ে আপনি বাক্যটিকে বড় করবেন। একটু লক্ষ্য করুন, আমি চাইলে এখানে ফুল স্টপ দিতে পারতাম, উই সিলেক্ট এতটুকু ফুল স্টপ দিতে পারতাম, আমার কোনো সমস্যা হতো না, কিন্তু আমি দিলে আমার লেখার মানটা ভালো থাকতো না। ওকে, আমি কি করলাম, একটা টেকনিক ইউজ করলাম, সেটা হচ্ছে এটা, ভার্বের পরে এই সিকোয়েন্সটা আমি মেনটেন করেছি, অবজেক্ট, ডাইরেকশন, ম্যানার, প্লেস, তারপর হচ্ছে টাইম এন্ড রিজন। এভাবে আমি প্রশ্ন করে 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 আমি এই ছোট বাক্যটিকে বড় করেছি। আপনি একটু দেখুন, অনেক বড় একটি বাক্য তৈরি করেছি, 1 লাইন 2 3 4 5 6 7, প্রায় পুরোপুরি 7 লাইন তৈরি করেছি। আপনি কি আদৌ কোনোদিন 7 লাইন নিচ থেকে লিখেছেন, নাকি সারা জীবন মুখস্থ করেছেন, তাই না? আচ্ছা, তো এটার অনুবাদ করতে পারবেন যদি বলি? আচ্ছা, যারা আমার অনুবাদের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই পুরো বাক্যটিকে কিভাবে খুব দ্রুত অনুবাদ করতে হয়। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট অনুবাদ করবেন, এরপর প্রিপজিশনাল ফ্রেজ, এরপর অবজেক্ট, এরপর সবার শেষে ভার্ব। তাহলে আপনার অনুবাদটা হয়ে যাবে, অনেক শ্রুতিমধুর হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আসলে অনুবাদ করা আমার মূল বিষয় না, আমার বিষয় হচ্ছে কিভাবে ছোট বাক্যকে আপনি বড় করবেন। অর্থাৎ এভাবে আপনি প্রশ্ন করে করে, এই সিকোয়েন্স গুলো প্রশ্ন করে করে আপনি আনসার নেবেন এবং এগুলো প্রিপজিশনের সাহায্যে লাগিয়ে দিবেন। তো আমার প্রিপজিশনের উপর একটি বড় একটি ক্লাস রয়েছে, প্রায় 40 মিনিটের মতো, ট্রান্সলেশন সহ। ওইটা আপনি ভালোভাবে দেখে নেবেন। প্রিপজিশনের যদি আপনার ভালো দক্ষতা না থাকে তাহলে আপনি বাক্য বড় করতে পারবেন না। ওকে, আর বাক্য বড় করতে না পারলে আপনার লেখার মান ভালো হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাক্য বড় করতে হয়। তো নেক্সট ভিডিওতে নেক্সট টাইমে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বেশি কাজে লাগে ওই ধরনের ভিডিও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।